প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন, একদম গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। ডারউইনের ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। তৃতীয় দিন শেষে চালকের আসনে টাইগাররা। অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়াকে নাচিয়ে ছাড়ছে টাইগাররা। আউট হওয়ার পর ভাঙা স্টাম্প ঠিক করে গেলেন ট্রাভিস হেড। ডাগআউটে স্মিথের হতাশার ছবি ভাইরাল। মাইটি অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে এতটা চাপে কখনোই দেখেননি গিলক্রিস্ট পন্টিং। বাংলাদেশের পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বে তোলপাড়। ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে কি না তা এখনো নিশ্চিত হয়নি। সুযোগ পেলে খেলতে চায় থমাস ডুরির দল। টুর্নামেন্ট নিয়ে রয়েছে পরিকল্পনা। নতুন অধ্যায়ের পথে বাংলাদেশের নারী ফুটবল। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে মালয়েশিয়ায় রাজশাহী স্টার্স। সেরাটা দেয়ার প্রত্যয়। ডারউইন টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে 228 রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার 4 উইকেট তুলে নিয়েছে টাইগাররা। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। তবে শেষ বিকেলে প্রতিরোধ গড়েছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। ডারউইনে গল্পটা লিখছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে 67 রানের লিড নিয়ে ড্রাইভিং সিটে টাইগাররা। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া দিন শেষ করেছে 4 উইকেটে 161 রানে। দিনের সবচেয়ে আলোচিত দৃশ্যটি এসেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের মাঝেই। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ট্রাভিস হেডের হতাশা ছিল চোখে পড়ার মতো। স্টাম্প ভেঙে পড়ে থাকা বেল নিজেই তুলে আবার স্ট্যাম্পে বসিয়ে দেন তিনি। আর তাই তো ধারাভাষ্যে অ্যাডাম গিলক্রিস্টও বলে উঠলেন ক্রিকেট ক্যারিয়ারে এমন দৃশ্য তিনি আগে দেখেননি। 6 উইকেটে 351 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাসান মাহমুদ ও তাইজুল দ্রুত ফিল্ডেও মেহেদী হাসান মিরাজ এক প্রান্ত আগলে রাখেন। টেলেন্ডারদের সাথে জুটি গড়ে অস্ট্রেলিয়ান বোলারদের লম্বা সময় হতাশ করেন। 154 বলে 65 রানের ইনিংসে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 10ম 50। মিরাজকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন জস হ্যাজেলউড। পরে এবাদতকে ফিরিয়ে বাংলাদেশকে 426 রানে থামান তিনি। 13 মাস পর টেস্টে ফিরেই 6 উইকেট সঙ্গে 300 টেস্ট উইকেটের মাইল ফলকও ছুঁয়েছেন অজি পেসার। হ্যাজেলউডের সাফল্য ঢাকতে পারেনি বাংলাদেশের ব্যাটিংয়ের দাপট। 228 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে আবারও চাপে ফেলে হাসান মাহমুদ। জেক ওয়েদারওয়ার্ল্ড ও ট্রাভিস হেডকে বোল্ড করে শুরুতেই কাঁপিয়ে দেন স্বাগতিকদের। 31 রানের লাবুশেইনকে বোল্ড করেন তাইজুল। 44 করা স্টিভেন স্মিথকে ফেরান মিরাজ। 122 রানে 4 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন চাপে, তখন শেষ বিকেলে প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। তবু হিসাব বাংলাদেশের পক্ষেই। ঘরের মাঠে প্রথম ইনিংসে 206 রানের বেশি পিছিয়ে কোনো টেস্ট জয়ের নজির নেই অস্ট্রেলিয়ার। ডারউইনে এখন সেই ইতিহাস বদলানোর লড়াই স্বাগতিকদের, আর ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ। গোলাম মোর্শেদ, স্টার প্লে। ব্যাটে বলে শুধু মাঠের ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স নয়, অজি ক্রিকেটারদের পর্যদস্ত করছে টাইগাররা। হাসান মাহমুদের বলে ট্রাভিস হেড আউট হওয়ার পর প্রবল হতাশায় তিনি নিজেই ঠিক করে গেলেন ভাঙা স্টাম্প। এমন দৃশ্য কখনোই দেখেননি বলছেন অজি গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট। আবার আউট হবার পর ডাগআউটে স্টিভ স্মিথের হতাশার ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। This is extraordinary. I've never seen that in all my cricketing career. হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিজের গোটা ক্রিকেট ক্যারিয়ার কিংবা এরপর এমন দৃশ্য নাকি কখনোই দেখেননি অকপটের শিকার অ্যাডাম গিলক্রিস্টের। যেন দুঃখের সর্বনিম্ন স্তরেই অবস্থান করছেন ট্রাভিস হেড। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। কখনো কখনো অতি দুঃখে মানুষ অদ্ভুত সব কর্মকাণ্ড করে বসে, কিন্তু আউট হওয়ার পর ট্রাভিস হেড যা করেছেন তাতে চক্ষু চড়ক গাছ হবে যে কারোই।
ডারউইনে হারের শঙ্কা জেঁকে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ান শিবিরে। প্রথম ইনিংসে এইজ হয়ে হাসানের বলে বোল্ড হয়েছিলেন হেড, দ্বিতীয় ইনিংসেও যেন একই ঘটনারই পুনরাবৃত্তি। বলটি টেনে স্ট্যাম্পে এনে বোল্ড হয়ে এরপর নিচে পড়ে থাকা বেলটি তুলে আবারও স্ট্যাম্পের মাথার ওপর বসালেন। স্ট্যাম্প ঠিক করে তারপর হাঁটা দিলেন ড্রেসিং রুমের পানে। এমন দৃশ্য অবাক করেছে অজি সাবেকদের। ট্রাভিস হেড এতটাই হতাশ যে সে নিজেই ভেঙে পড়া স্টাম্প আবার ঠিক করলো। এটা অবিশ্বাস্য দৃশ্য, আমার ক্রিকেট ক্যারিয়ারে কখনো এমন দেখিনি। অধিকাংশ ব্যাটসম্যান আউট হয়ে ক্ষোভে স্টাম্প ভেঙে ফেলেন, কিন্তু সে উল্টো নিজের হাতে বেলস তুলে বসালো। অবশ্য এরপরই দেখা গেছে অদ্ভুত এক কাণ্ড। তাস্টিনের বল ক্যামেরন গ্রিনের স্ট্যাম্প হিট করার পরেও বেল পড়েনি, ফলাফল বেঁচে যান তিনি। কমেন্ট্রি বক্সে কিছুটা মজার সুরে হিলি বললেন, তবে কি হেডের স্পর্শে জীবন ফিরে পেলেন গ্রিন? ডারউইনে এদিন স্টিফেন স্মিথের এই ছবিটাও ভাইরাল এখন নেট দুনিয়ায়। ডিআরএস এর কল্যাণে একবার জীবন পাওয়া স্মিথ মিরাজের বলে আউট হলেন পাড়ার ব্যাটারদের মতোই, আর তাতেই ড্রেসিং রুমে ফিরে হতাশায় যেন ভেঙে পড়লেন। চাপের মুহূর্তে নাকি কখনোই ভেঙে পড়ে না ক্রিকেট অস্ট্রেলিয়া, তবে মারারায় তারা ভেঙে পড়েছে বারংবার, হারিয়েছে মেজাজ। ড্রাইভিং সিটে থাকলেও চতুর্থ দিনের প্রথম সেশনই মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বাড়াতে হবে যে আরও চাপ, যাতে তাসের ঘরের মতো আরও ভেঙে যাক, উড়ে যাক অস্ট্রেলিয়া। মাহবুব রিমন, স্টার প্লে। ক্রিকেট দুনিয়ায় এখন একটা খবরই শিরোনাম, ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাওয়াচ্ছে বাংলাদেশ। তবে 4 ছক্কা আর শর্টার ফরম্যাটের যুগে টেস্ট ক্রিকেটে টাইগারদের এমন পারফরমেন্সের চর্চা একদিনে তৈরি হয়নি। বিস্তারিত প্রতিবেদনে। ডারউইন টেস্টের প্রথম 2 দিনে বোলিং আর ব্যাটিংয়ে টাইগারদের ডমিনেটিং পারফরমেন্সে তাক লেগে গেছে খোদ অস্ট্রেলিয়ায়। অ্যাডাম গিলক্রিস্ট থেকে রিকি পন্টিং, সবার মুখে একটাই কথা, নিজ দেশে টেস্টে এমন চাপে কখনো অজিদের দেখেনি তারা। আর এই চাপটা তৈরি করলো কারা? বাংলাদেশ, যাদেরকে টেস্ট খেলতে আমন্ত্রণই জানায় না মাইটি অজিস। তবে টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স যারা নিয়মিত দেখেন তারা জানেন লাল বলে টাইগারদের এমন বদলে যাওয়া আচরণ গেল 2 বছর থেকেই দেখা যাচ্ছে। 2024-এ পাকিস্তানে গিয়ে তাদের হোয়াইট ওয়াশ করা থেকেই টেস্ট ক্রিকেটে নতুন পরিচয় তৈরি করেছে বাংলাদেশ। 2025-27 টেস্ট সাইকেলেও বাংলাদেশের পারফরমেন্সটা খুব একটা খারাপ না। ডারউইন টেস্টের আগে এই সাইকেলে 4টা ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেখানে 2 জয় 1 হার আর 1টা ড্র নিয়ে আছে টেবিলের 4-এ। শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে হেরেছে ইনিংস ব্যবধানে। এরপর পাকিস্তানকে ঘরের মাটিতে করেছে হোয়াইট ওয়াশ। আর ডারউইনে বাংলাদেশ যেভাবে ডমিনেট করছে সেটা যদি চলতে থাকে তবে সেখানেও নতুন আরেকটা ইতিহাস লেখার স্বপ্ন বুনছে শান্তর দল। টাইগারদের সাদা পোশাকে এমন পরিবর্তনের পেছনে বেশ কিছু জায়গা রয়েছে। প্রথমত পেস বোলিংয়ে বড় পরিবর্তন। সবথেকে বড় কারণ সম্ভবত পেস আক্রমণের এই উন্নতি। আগে বাংলাদেশ টেস্টে অনেকটাই স্পিন নির্ভর ছিল, এখন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা এই পেসাররা নতুন বল ও পুরনো বলে ম্যাচে প্রভাব ফেলতে পারছেন। ডারউইনে এর সবথেকে বড় প্রমাণ হাসান মাহমুদের 55 রান নিয়ে 6 উইকেট নেয়া। অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করার পেছনে তার নেতৃত্বে বাংলাদেশের পেস আক্রমণই মূল ভূমিকা রেখেছে। স্পিন আর পেসের ভারসাম্য সেই সাথে প্রতিপক্ষকে চাপে রাখছে তাইজুল মিরাজরা। শুধু পেসারদের উপর নির্ভর করছে না বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ এখনও টেস্ট আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাইজুল নিয়েছে 120 রানে 6 উইকেট। পাকিস্তানকে 437 রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত 358 রানে অল আউট করা। এটা দেখায় বাংলাদেশের বোলিং এখন দীর্ঘ সময় চাপ ধরে রাখতে পারছে। ব্যাটিংয়ে শুধু মুশফিক লিটনের উপর নির্ভরতাটাও কমেছে, লাইন আপেও এসেছে গভীরতা। এটাও বড় একটা পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লিটন দাস, মুশফিকুর রহিম দুজনই সেঞ্চুরি করেন, কিন্তু সিনিয়রদের ওপর নির্ভরতা ছিল না। দলের অন্য ব্যাটাররাও অবদান রেখেছেন। শান্তর ব্যাটিংও গুরুত্বপূর্ণ।
সবথেকে বড় পরিবর্তন টেস্ট ম্যাচ জেতার মানসিকতা। আগে বাংলাদেশ অনেক সময় ভালো অবস্থান তৈরি করেও ম্যাচ শেষ করতে পারত না। এখন দেখা যাচ্ছে লিড নেওয়ার পর সেটাকে ম্যাচ জয়ে পরিণত করার আত্মবিশ্বাস। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে বড় স্কোর করে পাকিস্তানকে 437 রানের লক্ষ্য দেয় এবং শেষ পর্যন্ত জিতেছে তারা 78 রানে, অর্থাৎ ম্যাচের 5 দিনই পরিকল্পনাটা ধরে রাখতে পেরেছে। ওয়ানডে আর টি-20-র বাণিজ্যিকীকরণের যুগে শান্ত তাইজুল হাসানের পারফরমেন্স নতুন আশা দেখাচ্ছে ক্রিকেট ভক্ত বাংলাদেশিদের। সারা মাহবুব, স্টার প্লে। এবারে ফুটবলের খবর। আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি, তবে যদি সুযোগ পায় তাহলে খেলার জন্য প্রস্তুত থমাস ডুলি। টুর্নামেন্টটিতে বাংলাদেশ বড় বড় দলের বিপক্ষে আন্ডারডগ হিসেবে খেলতে যাবে বলে মনে করছেন মার্কিন এই কোচ। সাফের আগে যদি বাংলাদেশের ঘরের মাঠে 4 জাতির টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, সেটা বাংলাদেশের ফুটবলার কিংবা ফ্যান সবার জন্যই ভালো হবে। তবে যদি আসিয়ান কাপ খেলার সুযোগ হয় সেটাও মন্দ হবে না। বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি আসিয়ান কাপ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে এখনও যেহেতু ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি, তাই প্রিপারেশন নিয়ে এখনই কিছু বলার সুযোগ পাচ্ছেন না। Two things. Better preparation would be we play home games and দুটো বিষয় যদি আমরা ঘরের মাঠে খেলতে পারতাম, অনেক দর্শক হতো আমাদের সমর্থন করত। এটাও জানি যদি আসিয়ান কাপ খেলে বাংলাদেশ, তাহলে সেখানেও অনেক দর্শক হবে, কারণ বাংলাদেশের ফ্যানরা বিশ্বের সব জায়গায় আছে, যেখানেই যাই। এটাও দারুণ হবে। তবে আসিয়ান কাপে খেলে জেতা কঠিন হবে আমাদের ঘরের মাঠে খেলার চেয়ে। So, and when you play at home, you can actually develop a ঘরের মাঠে খেললে আমাদের ফুটবলারদের কনফিডেন্স বেড়ে যেত, যেটা বড় টুর্নামেন্টের জন্য প্রয়োজন। সাফ অনেক কঠিন একটা টুর্নামেন্ট, আমরা 23 বছর থেকে এর জন্য অপেক্ষা করছি। আমি ম্যাচ জিততে আত্মবিশ্বাস বাড়াতে ভালোবাসি, তবে এটা না হয় অন্য অপশন আসিয়ান কাপ। সেখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগ পাবো, তাদের সাথে শক্তিশালী লড়াই হবে। আমরা আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট খেলবো, যা চাপমুক্ত রাখবে। there's a possibility that we can actually beat them, because otherwise, why do we play? So I have the confidence in the players. If the players are fit, if they are 100% fit, then we have an opportunity. আসিয়ান কাপে বাংলাদেশের খেলার আলোচনা চলছে, তবে এখনও নিশ্চিত নয়। আমজাদের টুর্নামেন্টটিতে অংশগ্রহণ নিশ্চিত হলে তবেই প্রস্তুতি নিয়ে ভাবতে চান থমাস। If we would like to play there, yeah, of course we would like to play there. We have an option to play also in Kyrgyzstan. আসিয়ান কাপে যদি খেলার সুযোগ হয় অবশ্যই খেলবো, তবে এটা এখনো চূড়ান্ত নয়। আমাদের হাতে কিরগিজস্তানে খেলার একটা প্রস্তাব আছে, তবে সেটা অনেক কঠিন হবে। আমাদের হাতে আসিয়ানে খেলার অপশন আছে, তবে সেটা এখনো নিশ্চিত নয়। তাই নিশ্চিত হবার আগেই যদি আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করি, পরে আবার কিরগিজস্তানের বিপক্ষে খেলতে হয়, তাহলে কেমন হয়ে যাবে? Preparing for the games against Indonesia and stuff, and then we play against Kyrgyzstan. So it's kind of, before it's not 100% written in paper. ঘরোয়া লীগ শুরু না হয় কবে থেকে ক্যাম্প শুরু করবেন ডুলি তাও নিশ্চিত করে বলতে পারছেন না। লীগ দেরিতে শুরু হলে ভালো ফিটনেস নিয়ে জাতীয় দলে যোগ দেওয়া ফুটবলারদের জন্য কঠিন হবে বলেও মনে করছেন এই মার্কিন কোচ। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। আলোচনায় অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, এই দুই অরিজিন ফুটবলারকে কি জাতীয় দলে নেয়ার সময় এসেছে? থমাস ডুলি কি ভাবছেন? জাতীয় দলের হেড কোচ পাখির চোখ করবেন আসন্ন AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে। রহমান পেয়ারের এক্সপ্লেইনার। কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে ভবিষ্যৎ দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজাটা তখনও পুরোপুরি খোলেনি। অ্যাডাম আব্বাস আর জিদান ইউসুফ, দুই তরুণ ফুটবলারকে ঘিরে এখন ঠিক তেমনি এক প্রতীক্ষা। মূল অ্যাসাইনমেন্ট অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার হলেও তারা কি সত্যিই বাংলাদেশের সিনিয়র জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত? উত্তরটা হয়তো এখনো চূড়ান্ত নয়, কিন্তু তাদের ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে তাও অমূলক নয়। অ্যাডাম আব্বাসের গল্পটা বিশেষভাবে আকর্ষণীয়। তিনি দুই উইংয়ে খেলতে পারেন। আধুনিক ফুটবলে এটা বড় সম্পদ। একজন উইঙ্গার শুধু দৌড়াবেন না, কখন কোথায় জায়গা তৈরি করতে হবে, কখন ডিফেন্ডারকে একের বিপরীতে এক অবস্থায় ফেলতে হবে, কখন আক্রমণের গতি বাড়াতে হবে, এসবও বুঝতে হয়। আর আব্বাসকে নিয়ে এরই মধ্যে
আলোচনা হচ্ছে তাকে কি এখনই সিনিয়র দলে নিয়ে আসা যায়? কারণ বয়স ভিত্তিক ফুটবল আর আন্তর্জাতিক সিনিয়র ফুটবল এক জিনিস নয়। অনূর্ধ্ব 20 পর্যায়ে একজন খেলোয়াড় প্রতিভার ঝলক দেখাতে পারেন, কিন্তু জাতীয় দলে সেই প্রতিভাকে চাপ, গতি, শারীরিক লড়াই এবং মানসিক পরিপক্কতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অ্যাডাম আব্বাস সেই পরীক্ষার সামনে দাঁড়ানোর মতো সম্ভাবনা দেখিয়েছেন, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। জিদান ইউসুফ, তার উচ্চতা, শারীরিক গঠন এবং সামগ্রিক অ্যাট্রিবিউট দেখলে মনে হয় আন্তর্জাতিক ফুটবলের কঠিন বাস্তবতার জন্য তিনি হয়তো খুব বেশি দূরে নেই। বিশেষ করে একজন ডিফেন্ডারের ক্ষেত্রে শারীরিক উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু লম্বা হলেই তো ডিফেন্ডার হওয়া যায় না, প্রয়োজন পজিশনিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রতিপক্ষের গতিবিধি পড়া এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেয়া। যশোরের ক্যাম্পে জিদানের ম্যাচিউরিটি নজর কেড়েছে। আর বাংলাদেশের সিনিয়র জাতীয় দলে যদি ডিফেন্সিভ ব্যাকআপের প্রয়োজন হয়, তাহলে তিনি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেন। জাতীয় দলের দরজা খুলে দেওয়ার আগে জিদান ও অ্যাডামকে নিজেদের মাঠে উত্তর দিতে হবে। তাদের সামনে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। আগস্টের 31 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখ এবং সেপ্টেম্বরের 6 তারিখ এই ম্যাচগুলোই হতে পারে তাদের সবচেয়ে বড় পরীক্ষা। এই 3 ম্যাচে তারা কি করেন, কিভাবে করেন, কতটা ধারাবাহিক থাকেন, সেদিকে তাকিয়ে থাকবেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। কারণ একজন কোচ শুধু প্রতিভা খোঁজেন না, তিনি খোঁজেন প্রস্তুত খেলোয়াড়, এমন একজনকে যাকে বড় ম্যাচের উত্তাপে মাঠে নামিয়ে বিশ্বাস করা যায়। বাংলাদেশের ফুটবলে অরিজিন বা প্রবাসী ফুটবলারদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করছে। ফারহান আলী ওয়াহিদের বিষয়টা অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশের জার্সিতে তার খেলা এখন সময়ের ব্যাপার মাত্র। এর সঙ্গে রয়েছে লুই ওয়াটসন আর ট্রেভর ইসলাম। লুই ওয়াটসনকে নিয়ে আগ্রহের কারণ তার ফুটবল পরিচয়। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে খেলা এই ফুটবলারকে একজন প্রথাগত নাম্বার 10 হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ এমন একজন যার কাজ শুধু বল পাস করা নয়, আক্রমণ তৈরি করা, স্পেস খুঁজে নেওয়া এবং শেষ পাসের দরজা খুলে দেয়া। আর ট্রেভর ইসলাম, যাকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি ফুটবলের সঙ্গে যুক্ত একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তুলে ধরা হয়েছে, তাকেও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে আলো ছড়ানো মাহি খানকেও ভুলে গেলে চলবে না। তাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিবেচনা করার সম্ভাবনার কথা উঠে এসেছে, কিন্তু তার ক্ষেত্রেও একই নিয়ম। প্রথমে অনূর্ধ্ব 20 পর্যায়ের বড় পরীক্ষায় পারফরম্যান্স, তারপর সিনিয়র দলের দরজা। আর এখানেই বাংলাদেশের সামনে তৈরি হচ্ছে এক অদ্ভুত সুন্দর দ্বন্দ্ব। একদিকে অভিজ্ঞরা, অন্যদিকে নতুন মুখ। থমাস ডুলির সামনে এখন সেই কঠিন কাজ, কাকে কখন সুযোগ দেবেন, কাকে অপেক্ষা করাবেন আর কাকে সরাসরি বড় মঞ্চে নামিয়ে প্রতিপক্ষকে চমকে দেবেন। রহমান পেয়ার, স্টার প্লে। ইতিহাসের নতুন অধ্যায়ের পথে বাংলাদেশের নারী ফুটবল। প্রথমবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দেশকে প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়া গেল রাজশাহী স্টার্স। দেশ ছাড়ার আগে দল জানিয়েছে এশিয়ার মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়। এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য প্রকাশের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা। ইতিহাস গড়ার মিশনে রাজশাহী স্টার্স শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করেছে পুরো টিম ও টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রাজশাহী স্টার্স। ঘরোয়া ফুটবলে এবারই প্রথম অংশ নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায়। তাই তো অধিনায়ক শিউলি আজিমের কণ্ঠেও ভালো কিছু করার প্রত্যয়। আমরা ক্লাব লিগে এফসিতে এবারই প্রথম যাচ্ছি, আর কখনো ক্লাব লিগ খেলা হয়নি এফসিতে। তো আমাদের টিম, আমাদের প্রিপারেশন ভালো ছিল, সব কিছুই ভালো হয়েছে। আমরা আশাবাদী ভালো কিছু করার। দেশে বেশি দিন অনুশীলনের সুযোগ না পেলেও অল্প সময়ে ভালো প্রস্তুতির ইঙ্গিত দিলেন রাজশাহী স্টার্সের সেন্টার ব্যাক আফিদা খন্দকার।
যেহেতু আমরা ন্যাশনাল টিমেরই বেশিরভাগ সব প্লেয়ারই একই টিমে খেলছি, তো আমরা আগে থেকে যেহেতু ন্যাশনাল ক্যাম্পে ছিলাম, একসাথে ট্রেনিং করেছি, আমাদের কম্বিনেশনটা ভালোই আছে। তারপরে ছোটো ছেলের কাছে আমরা আবার প্র্যাকটিস শুরু করছি, 1 সপ্তাহ হয়েছে, তো আশা করি ভালোই আমাদের প্র্যাকটিস হয়েছে। প্লেয়ারদের মতোই আশাবাদী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। সবাই হলো আমাদের বাংলাদেশের পরীক্ষিত প্লেয়ার। এরা হলো আপনার ইয়ুথ লেভেলের সবগুলাই সাকসেস তারা নিয়ে আসছে এবং সিনিয়র লেভেলেও তারা সফল হয়েছে এবং তারা এশিয়ার মঞ্চেও ফুটবল খেলেছে। তো রাজশাহী স্টার্স আপনার বাংলাদেশের যারা ট্যালেন্টেড প্লেয়ার এবং লাস্ট লিগে যারা হলো ভালো পারফরমেন্স করেছে তাদেরকে নিয়ে একটা টিম গুছিয়েছে এবং নেপাল থেকেও বিমলাকে নিয়ে আসা হয়েছে, একটা ভালো টিম হয়েছে। গ্রুপ পর্বে রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, মালয়েশিয়ার সাবা এফএ ও গুয়ামের রোভার্স। পরের পর্বে যেতে হলে গ্রুপ সেরা হতে হবে, তাই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মালয়েশিয়ার পথে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। এবার অপেক্ষা মাঠের লড়াইয়ে ইতিহাস গড়ার। কেএম সনি, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না, স্টার প্লের সাথেই থাকুন।